This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ, তিলোত্তমার খুন, বিচার চাইছে গোটা শহর। একাধিক প্রশ্ন তুলেছি আমরা এই 53 ঘন্টা ধরে। আমরা প্রশ্ন তুলেছি, তিলোত্তমা ধর্ষণ খুনে কোনো প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছে কি কেউ বা কারা? দেহ উদ্ধারের পর গোড়াতেই আত্মহত্যার তথ্য কেন পরিবারকে দেওয়া হলো, কি কারণে? পরিবারের পাশাপাশি এই প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একটা বড় অংশ। হাসপাতালের অন্য কেউ কি জড়িত থাকতে পারে? দেহের আঘাত, মৃত্যুর ধরন, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, এই 3 মাপকাঠি দেখে ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখুন, এই প্রশ্ন তো আমাদের, এই প্রশ্ন বিশেষজ্ঞদের, এই প্রশ্ন আম জনতারও। কিন্তু উত্তর, আবারও বলছি, প্রায় 53 ঘন্টা হয়ে গেল, এখনো উত্তর যাদের দেওয়ার কথা তারা টু শব্দটি করেননি। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক, রয়েছেন স্টুডিওয়ে বিশিষ্ট চিকিৎসক সুমন পোদ্দার, আপনাকে স্বাগত। এবং বাইরে থেকে রয়েছেন চিকিৎসক মৈনাক রায়, তিনি আরজি করার প্রাক্তনীয় বটে। মৈনাক বাবু, আপনাকেও স্বাগত। একে একে যাই। সুমন বাবু, আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করি। দেখুন, এই প্রশ্নগুলো আমরা তুলছি, সাংবাদিকরা তুলছে, আমজনতা তুলছে, কিন্তু আপনি চিকিৎসা বিজ্ঞানটা পড়েছেন, আপনি চিকিৎসা করেন, আপনি শিক্ষকতা করেন, আপনার মনে কোনো প্রশ্ন? হ্যাঁ, দেখুন, প্রথম কথা, এই যে ঘটনাটা ঘটে গেছে, এটার থেকে এখনও বেরোতে পারছি না। আমার এখানে আসার পরে এবং সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলামও, একটা রিপোর্ট পেলাম যেটা পসিবলি ইনকোয়েস্ট রিপোর্ট, এবং সেখানে যা লেখা আছে তাতে দেখা যাচ্ছে যে নির্যাতিতা, তার ডেড বডির পাশে সে পিঙ্ক রঙের একটি কুর্তি পরেছিল, তার আন্ডারগার্মেন্টস ছিল হোয়াইট কালার, অ্যান্ড আরও কিছু ডেসক্রিপশন আছে, এবং তার প্যান্ট এবং লোয়ার ইনার গার্মেন্ট বাঁ দিকে পড়েছিল, কিছু ইনজুরির বিবরণ আছে। এই পুরো জিনিসটা যেরকমভাবে এখানে পড়লাম, দেখুন, আমি ফরেন্সিকের ছাত্র নই, কিন্তু স্বাভাবিকভাবে কতগুলো জিনিস বড্ড বেশি আমার মানে একটা গল্পের মতো, আমি তো একটা গল্পের মতো একটা ভেবে দেখুন, একটি মেয়ে রাত্রিবেলা 2টোর পর সেখানে সে ডিউটির পরে সেখানে সে রেস্ট নিচ্ছিল, 3টের আশেপাশে সময় হয়তো হবে। যে বা যারা গেছিল তারা সম্ভবত তার পরিচিত ছিল বা ছিল না, তার সাথে তার নিশ্চয়ই কোনো একটা বচসা হয়, এবং বচসা হয় বলেই সেখানে তাকে তার চুলের মুঠি ধরে তাকে কিন্তু মাটিতে নিশ্চয়ই ফেলা হয়। চারদিকে প্রচুর চুল পাওয়া গেছে। সেই অত্যাচারের শুরু। মেয়েটি তো নিশ্চয়ই ছেড়ে দেবে না, শক্ত সমর্থ মেয়ে, সে কিন্তু তার রেজিস্ট নিশ্চয়ই করেছে। যদি করেছে তাহলে তার হাতে কিন্তু ইনজুরি মার্ক পাওয়া যাচ্ছে, তার কিন্তু ডান হাতের নখে কিন্তু এই রিপোর্ট অনুযায়ী সেখানে কিন্তু ব্লাড সেলস পাওয়া যাচ্ছে। তাহলে সেটা নিশ্চয়ই যে অ্যাকিউজড, তার কোনো জায়গায় কোনো আঁচড়ের দাগ থাকবে। যে অ্যাকিউজড সেও তো ছেড়ে কথা বলবে না, সেও নিশ্চয়ই তখন পাল্টা নির্যাতিতার ওপরে কোনো অ্যাটেম্প্ট নেয়, এবং তখন তাকে হয়তো স্মদারিং বা স্ট্র্যাঙ্গুলেশনের চেষ্টা করে। নির্যাতিতার মুখে কিন্তু প্রচুর আঁচড়ের দাগ, ফেশিয়াল ইনজুরি আছে, লিপসে ইনজুরি আছে, এবং তাতেও যখন এই ধস্তাধস্তি হয়, হয়তো মেয়েটিকে সামলানো যাচ্ছিল না, নিশ্চয়ই কোনো একটি ভারী বস্তু হতে হবে, তাই দিয়ে হয়তো তার উপরে অ্যাটাক করা হয়, গলা চাপার সময় অ্যাটাক করা হয়, তাতেই কিন্তু তার কলার বোন ভেঙে যায়। কলার বোন যেটা সহজে ভাঙা জিনিস নয়, সেটা ভেঙে যায়। এই ধস্তাধস্তির ফলে হয়তোবা সে আনকনশিয়াস হয়ে যায়, বা হয়তো তার মৃত্যু হয়। কেন কথাগুলো আসছে? কারণ তাকে যদি ধর্ষণ করা হতো তার সজ্ঞানে, তাহলে কিন্তু তার নর্মাল সাইকোলজি কি আসবে, তার কিন্তু আপার পোর্শনটা কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ছেঁড়াখোড়া কিছু নেই, তার লোয়ার পোর্শনে কিন্তু কোনো কাপড় ছিল না। এখানে ডেসক্রিপশনে বলা আছে হাফ নেকেড, কোনো কিছু ছিল না। তাহলে ভেবে দেখুন, সেই মেয়েটি, সে সেমি কনশিয়াস অর আনকনশিয়াস অর মেবি ডেড, সেই অবস্থায় তার ওপর পাশবিক অত্যাচার হয়, পেলভিক বোন হয়তো বা ফ্র্যাকচার হয়, সেটা ইনকোয়েস্টে নেই, সেটা অন্য জায়গায় শুনছি। তাহলে এই অবস্থাতে তার রেজিস্ট করার কোনো ক্ষমতা নেই। তার বাঁ পায়ে যা কিছু ইনসার্টগুলো দেখা যাচ্ছে, বাঁ পায়ের নিচের দিকে গোড়ালির কাছে এবং পায়ের রয়েছে এবং বেলিতে রয়েছে, কিন্তু যেটা স্বাভাবিক কমন ক্রিমিনাল সাইকোলজি হওয়া উচিত, সেখানে কিন্তু এর পাশাপাশি কিন্তু আপার পোর্শনেও কিন্তু কিছু না কিছু অ্যাটাক হওয়ার কথা, সেটা কিন্তু কোথাও ইনকোয়েস্টে মেনশন নেই, বরং সেখানে ইনট্যাক্ট জামা কাপড়ের কথা বলা হচ্ছে। আর যে আন্ডারগার্মেন্টস বা পায়ের যে প্যান্টের কথা বলা হচ্ছে, যে জিন্সের কথা, সেটাও কিন্তু কোথাও ছেঁড়াখোড়ার কোনো কিছু বলা নেই। তাহলে কি ব্যাপারটা এরকম? পোস্টমর্টেম অর পেরিমর্টেম সেখানে তার উপর অত্যাচারটা হলো,
তাহলে কি অমানসিক ঘটনাটা ঘটে? ঠিক। তাহলে কি তারা সত্যিই কি এই একটা পার্টিকুলার পারপাসের জন্যই গেছিল? বোধহয় না, বোধহয় না। তারা বোধহয় অন্য কোনো কিছু, তার সাথে হয়তো কোনো একটা কনফ্রন্টেশন হয়েছিল, কি বা কেন সেটা আমি জানি না। এই কিছু জিনিস মেলাতে পারছি না। ক্রাইম সিনটা যখন ভিজুয়ালাইজ করছি, ইট ইজ আনবিয়ারেবল পেইন, ঠিক, ইনটলারেবল। ঠিক, আমরা একটা খবর এইমাত্র পেলাম, পিসিআর দিল যে পুলিশ কমিশনার তিনি আবারও গেছেন, আমরা সেদিকেও নজর রাখবো, সেই ছবিও দেখাবো। মৈনাকবাবু, আপনার কাছে যাই। আমরা দুপুরবেলা যে খবরটা ব্রেক করলাম যে হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে স্বাস্থ্য দপ্তর সরিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও দেখলাম হাসপাতাল থেকে যারা আছেন ওখানে আন্দোলন করছেন, দুটো তিনটে কথা খুব কানে বাজলো। এক, তারা বলছেন অপরাধীদের শাস্তি চাই, মানে একাই সঞ্জয় অপরাধী এমন নয়, অপরাধীদের শাস্তি চাই। দুই, তারা বলছেন সুপারকে সরানো হলো, কেন অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কেন অধ্যক্ষের কোনো দায় থাকবে না? আপনি প্রাক্তনী মৈনাকবাবু। আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে আমি ভালো বক্তব্য রাখতে পারি না, এবং সেক্ষেত্রে আমাকে একটু সময় দেবেন। আর যা সিচুয়েশন আছে বা কেন এই জিনিসপত্রগুলো হলো বা ঘটেছে সেই ব্যাপারে একটু যাতে আলোকপাত করা যায়। কারণ আমি জানি যে এই বক্তব্য রাখার পর আমার সাথে সমস্যাজনক জিনিসপত্র হতে পারে, যেরকম ধরুন আমার চাকরি নিয়ে সমস্যা হতে পারে, বা ধরুন আমাকে হত্যার হুমকি দেওয়া হতে পারে, যেগুলো আগে আমার সাথে ঘটে গেছে। ঠিক আছে, এরকম না এটা প্রথমবার হচ্ছে, বা এই অ্যাজাম্পশনটা মন গড়া অ্যাজাম্পশন এরকম না, এর কিছু ভিত্তি রয়েছে, সে কারণেই বলা হচ্ছে। আমি বলতে চাই যে আরজি করে যা সিচুয়েশন আছে এটা বিভিন্ন ঘটনার অভিযোজনের ফলে হয়েছে, এরকম না যে আজকে হঠাৎ করে এই সিচুয়েশন তৈরি হলো বা এই সিচুয়েশন হঠাৎ করে উদ্ভূত হলো, এরকমটা না। বিগত 2 বছর ধরে আরজি করে সিচুয়েশন কখনোই গণতান্ত্রিক পর্যায়ে ছিল না, এবং সেখানে প্রিন্সিপাল ও প্রিন্সিপালের নেতৃত্বে প্রিন্সিপালের মদতপুষ্ট যেসব টিএমসিবির আরজিকর ইউনিট আছে তারা একছত্র আধিপত্য কায়েম করেছে, এবং তারা স্বেচ্ছাচার করে এবং স্বেচ্ছাচারিতা করছে। ঠিক আছে, এই ঘটনা মানে আমি বলতে চাই এটাই যে আরজি করে যারা যারা পূর্ববর্তী ক্ষেত্রে আন্দোলনের স্তরে ছিল, আপনারা হয়তো জানেন এই ঘটনাটা যে আরজি করে আগেও এই প্রিন্সিপালকে সরানো নিয়ে আন্দোলন হয়েছে, তার পিছনে বিভিন্ন কারণ আছে, তার মধ্যে ছাত্র সুরক্ষার ব্যাপারটাও গুরুত্বপূর্ণ ছিল। সেই ইস্যুটাকেও নেগলেক্ট করা হয়, এবং তার সর্বোত্তম পরিণতি এটা বলে আমি মনে করি। এবং এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্রয় দেওয়ার ফলে এই ঘটনার হয়েছে বা এই ঘটনা ঘটেছে, এবং যেটা একটা অকল্পনীয় ঘটনা। এরকম ঘটনা হয়তো ভারতের মেডিকেল ইতিহাসে কখনো ঘটেছে বলে আমার মনে হয় না, যে কোনো একজন ছাত্রীকে, কোনো একজন চিকিৎসক ছাত্রীকে তাকে অন ডিউটি অবস্থায় কলেজের ভিতরে ঢুকে, যেখানে কলেজের পুলিশের আউটপোস্ট রয়েছে, যেখানে সিকিউরিটি গার্ড রয়েছে, যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এত কিছুর পরেও, এবং যে দোষী সে সমস্ত কিছু জেনে এই ঘটনাগুলো করেছে, তারপরেও এরকম একটা ঘৃণ্য অপরাধ সে করতে পারছে, যেটা মানে আমার যে সহযোগী মানে কলিগস যিনি আছেন তিনি এইমাত্র গোটা ঘটনাটার ব্যাখ্যা করলেন। আমি আর সেই দিকে যেতে চাই না, এটা মানে কষ্টকর একটা ব্যাখ্যা যেটা নেয়া কারোর পক্ষে সম্ভব নয়। আমি এটা বলতে চাই যে অভিযোগটা করলেন মারাত্মক অভিযোগ, মানে একাধিক ঘটনার অভিযোজন, এই ঘটনা মারাত্মক অভিযোগ, একদম মানে এটা মারাত্মক অভিযোগ। মানে যারা টিভি নাইন বাংলা প্রত্যেকটা সময় আমাদের আন্দোলনের প্রত্যেকটা বক্তব্যকে কভার করেছে, এবং তারা টিভি নাইনেই এই সমস্ত ঘটনাগুলো বারবার দেখানো হয়েছে যে কি পরিস্থিতি আরজি করে চলছে এবং চলে এসছে। সেই ঘটনাগুলো আপনি যদি তুলে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিস হয়েছে। ঠিক আছে, আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকেই এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি, সেটার ব্যাখ্যা মানে সেটার হয়তো আমাদের কাছে কোনো প্যারামিটার নেই যে আমরা ওটাকে জাজ করতে পারবো যে একটা ব্যক্তিকে কিভাবে মেন্টালি। নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের টিএমসিপি ইউনিট। একটা কথা মনে রাখবেন যে আরজি করের যে প্রিন্সিপাল আছেন তার আপনি যদি দেখেন বুঝতে পারবেন যে 2বার প্রিন্সিপালকে সরানো হয়েছে এবং 2বারই উনি প্রত্যাবর্তন করেছেন। ঠিক আছে, এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং 48 ঘন্টার মধ্যে, আমি যদি তথ্যগত ভুল না হই, মানে 48 ঘন্টার মধ্যেই তিনি ফিরে এসেছিলেন। আসবো মৈনাকবাবু, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুশান্ত বন্দ্যোপাধ্যায়। সুশান্তবাবু, আপনাকেও স্বাগত। সুশান্তবাবু,
যখন তিলোত্তমার বাবার সঙ্গে প্রথমবার আমরা কথা বলি শুক্রবার, তখন তিনি বলছেন তাকে ফোন করে বলা হয় হাসপাতাল থেকে যে মেয়ে অসুস্থ, তারপরে বলা হয় মেয়ে সুইসাইড করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ, জানি না কে ফোনটা করেছিল, সে কোন দায়িত্বে এই কথা বলবে পিএম রিপোর্ট আসার আগে? সে কি তাহলে কাউকে আড়াল করার চেষ্টা করছিল? দেখুন, এটা তো একটা খুব স্পষ্ট পরিষ্কার ব্যাপার যে এটা অ্যাডমিনিস্ট্রেশন থেকেই এটা যেতে হবে, সে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, কলেজ অ্যাডমিনিস্ট্রেশন হোক, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই বার্তাটাই যেতে হবে, যাবে। এবং এটা কখনো একটা সাধারণ ছাত্র বা একটা ইন্টার্ন কখনো তার মেয়েটির বাবা মাকে ফোন করেনি, এটা একদম স্পষ্ট। এটা কারণ প্রথমে খবরটা যায় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে চিরাচরিত যে কোনো ইনসিডেন্টস, আর এটা তো একটা ভয়ঙ্কর বিভীষিকাময় ভয়াবহ একটা ঘটনা। তো কাজে এই ঘটনার পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোথাও একটা কিছু হাইড অ্যান্ড সিক ব্যাপার চলেছে, না হলে এই কথা কখনো বলা যায় না। মেয়ে অসুস্থ, যেখানে একটা পরিষ্কার, যেখানে সে, আমি যতটা শুনেছি যে যা তাকে ডিসকভার করা হয়েছে অ্যারাউন্ড 9 o'clock, এবং তার অনেক আগে তার ডেথ হয়ে গেছে। এমন নয় যে তখনও তার লাইফ ছিল, এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। যখন তাকে ডিসকভার করা হয়েছে তখন শি ওয়াজ স্টিল লিভিং, এরকম কোনো প্রমাণ কোথাও বোধহয় পাওয়া যায়নি, শুনিনি আমি অন্তত, আপনারা বলতে পারবেন। কিন্তু কথাটা হচ্ছে যে তার মানে দ্যাট টাইম যখন খবরটা গেছে শি ওয়াজ ডেড। তখন কি করে এই কথাটা বাবা মাকে বলা যায় যে আপনার মেয়ে অসুস্থ? বা আমি শুনেছি নাকি তারপরে এটাও বলা হয়েছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে। কিসের ভিত্তিতে এই পরপর দুটো স্টেটমেন্ট গেল অথরিটি থেকে? আমার মনে হয় যারা এনকোয়ারি করছেন তাদের এই পয়েন্টটার উপর অত্যন্ত জোর দেওয়া খুব দরকার, তাহলে বোধহয় আরও অনেক কিছু বেরিয়ে আসবে। এবং অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে আমার যেকে শুনে, যে যত সিম্পলি ব্যাপারটা বলা হচ্ছে অত সিম্পলি ব্যাপারটা বোধহয় নয়। হয়তো ভেতরে কি অনুমান করছেন? অনেক কিছু রহস্য বোধহয় লুকিয়ে আছে, এবং সেটা একমাত্র বার করতে পারবেন যারা ইনভেস্টিগেটিং অথরিটি, যারা এর তদন্ত করছেন, কি পুলিশ, কি এনকোয়ারি কমিটি, আমি জানি না এরপরে কারা এনকোয়ারি করবেন। কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু আমার মনে হয় ভীষণ জরুরি, ভীষণ জানা ভীষণ দরকার। ঠিক, একটা ছবি দেখাই। ছবিটা যে কথা বলছিলাম যে পুলিশ কমিশনার তিনি আবারও সেখানে গেছেন, পিসিআর ছবিটা দেখাচ্ছে। এর আগে দেখেছিলাম শুক্রবার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে, মানে খবরটা আসার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে সেখানে ছুটে যেতে আমরা দেখেছিলাম। দেখুন, পুলিশ কমিশনার যাচ্ছে, পুলিশের কি কাজ না কাজ সেটা পুলিশ আমাদের থেকে ভালো বুঝবে, ভালো করবে। কিন্তু সেদিনকে অনেকে প্রশ্ন তুলেছিল পুলিশ কমিশনারকে তড়িঘড়ি কেন ছুটতে হলো? ঘটনার অভিজ্ঞতা কি এতটাই যেখানে পুলিশ কমিশনার ছুটে যাচ্ছে সেখানে পুলিশের তরফ থেকে বা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এরকম আলটপকা মন্তব্য কেন করা হবে আগে থেকেই সুইসাইড বলে? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সুজয়, একেবারে দেখো শুভজিৎ, ঠিক 5:30 নাগাদ পুলিশ কমিশনার আবার প্রবেশ করলেন সেই আরজিকর হাসপাতাল, এবং এই মুহূর্তে ইমার্জেন্সি বিল্ডিংয়ে যেখানে ভেতর থেকে প্রবেশ করেছিলেন এবং যেখানে ঘটনাটি ঘটেছিল সেই সেমিনার রুম, সেই সেমিনার রুমে পুলিশ কমিশনার গিয়েছিলেন বলে খবর। এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু কলকাতা পুলিশের হোমিসাইড শাখা রয়েছে, গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইং তারা রয়েছে, তাদের কাজে তদারকি এবং নিখুঁতভাবে যে ঘটনাস্থল সে জায়গা থেকে আরও কোনো নতুন কোনো নমুনা পাওয়া যায় কিনা, কোনো ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট সেগুলো সংগ্রহ করা যায় কিনা। সুজয়, দীর্ঘদিন ধরে তুমি সাংবাদিকতা করছো, 53 ঘন্টা প্রায় আমরা কভারেজটা দিচ্ছি, তারও কয়েক ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে, এখনো কি নমুনা পড়ে থাকতে পারে যদি সেটাকে সুরক্ষা বলয়ের মধ্যে না ফেলা হয়? দেখো, যে জায়গাটিতে ঘটনা ঘটেছে সেই জায়গাটি ইতিমধ্যেই অর্থাৎ ঘটনা ঘটার পরেই পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে, এবং সেখান থেকে যাতে সেখানে কোনো বহিরাগতের প্রবেশ না হয়, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যাতে সুরক্ষিত থাকে, সে তার জন্য সব রকম ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। তার কারণ এরকম একটা নৃশংস খুনের ঘটনা, যে খুনের ঘটনার তদন্ত পুলিশ করছে, এবং সেই ঘটনা ইতিমধ্যেই সরকার তাদের মনোভাব ব্যক্ত করেছে যে সরকার এবং পুলিশ যথেষ্ট সিরিয়াসলি, যথেষ্ট গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করছে। ফলে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে ঘটনাস্থল বা পিও গার্ডিং, যেটাকে বলা হয় যে প্লেস অফ অকারেন্স গার্ড করে রাখা, সেই পিও গার্ডিং এর সমস্ত রকম ব্যবস্থায় পুলিশের তরফ থেকে বেশ নজর থাকবে। সুজয়, নজর থাকবে, নজর রাখো। মৈনাক বাবু, আপনার কাছে একটু যাই। সুজয় যেহেতু কথাটা বললো, সুজয়ের প্রসঙ্গে, বহিরাগতরা এখন যাতে ওখানে যেতে না পারে তার জন্য প্রোটোকল অনুযায়ী পুলিশ ওই জায়গাটা ঘিরে রেখেছে, সাধু উদ্যোগ, সমর্থন জানাই। কিন্তু বহিরাগতরা ওখানে যেত তো, এই যাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা হাসপাতালের কেউ নয়, সে সেখানে যেত, খুব পরিষ্কার। আজকে কোথায় ওখানে সুপারের অফিস আরজি করে আমি জানি না, কারণ আমি কদাচিৎ একবার দুবার গেছি, আমি ডেলি যাতায়াত করি না।
কেউ যদি নিয়মিত যাতায়াত না করেন বলতে পারবে না আটঘাট কোথায় কি আছে না আছে। ধরে নেওয়া যায় সঞ্জয় ডেলি যাতায়াত করতো, কি করতো, কার সঙ্গে দেখা করতো, তদন্তের বিষয়। আপনাকে সরাসরি প্রশ্ন করি, আজকে বহিরাগতরা যেতে পারছে না, আটকানো হচ্ছে। গতকাল আজকে দুপুরে একজন চিকিৎসক আমাদের স্টুডিও দাঁড়িয়ে অভিযোগ করে গেছেন, তিনি ওখানকার প্রাক্তনী, তিনি ওখানকার অধ্যাপক ছিলেন, তাকে পর্যন্ত বেশ কয়েকজন ছাত্র তিনি অভিযোগ করলেন যারা নাকি প্রিন্সিপালের মদতপুষ্ট তারা আটকিয়েছে গতকাল। মৈনাক বাবু, একদমই ঠিক কথা বলছেন আপনি। বহিরাগত তকমাটা এখানে দেওয়া হচ্ছে কাদের এগেনস্টে? এখানে দেওয়া হচ্ছে যারা এই ঘটনার বিচার চাইছে, বিভিন্ন কলেজের যারা মেডিকেল কলেজের যারা ছাত্র তাদের উদ্দেশ্যে বহিরাগত শব্দটা ইউজ করা হচ্ছে, নাকি যারা এই ধরনের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যারা ঘুরে বেড়াতো। এবং এটা আজকের ঘটনা নয়, এই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বা এই যে মিসোজিনিস্ট মন্তব্য যেটা সন্দীপ ঘোষ করেছেন সেটা আজকের ঘটনা নয়। আমাদের আন্দোলনের সময়তেও এরকম একটা কথা তিনি বলেছিলেন যে রাত 10টার পর কোনো মেয়েকে হোস্টেলের বাইরে দেওয়া যাবে না। কারণ ওখানে একজন মাতাল ঘুরে বেড়াচ্ছিল এবং সে গিয়ে ওখানে যে ছাত্রীরা উপস্থিত ছিল তাদেরকে উত্ত্যক্ত করছিল বিভিন্নভাবে, তাই এবং তার বিচার হচ্ছে। এবং সেখানে সিকিউরিটি গার্ডকে নিযুক্ত না করে, সেখানে সিকিউরিটিকে সঠিকভাবে ব্যবহার না করে উনি বলেছেন যাতে মেয়েরা না ওখানে যায় বা রাত 10টার পর যাতে ঢুকে যায়। আমার একটাই বক্তব্য যে প্রিন্সিপাল তো আমাদের কলেজেরই ছাত্র ছিলেন এবং উনি ইন্টার্নশিপ এখান থেকেই করেছেন। ওনার সময়তেও ওনার অনেক মহিলা শিক্ষার্থী ওনার সঙ্গে পড়েছেন, তো তারা ইন্টার্নশিপ করেছেন। এটা কি সম্ভব কখনো যে একটা গাইনি বিল্ডিং যেটার 90% যারা চিকিৎসক তারা মহিলা, সেটা বুঝতে পেরেছি আপনি কি একদম অযৌক্তিক এবং ভুলভাল মন্তব্য। আসবো আপনার কাছে, সুমন বাবু আপনার কাছে একটু যাই। আপনি পুরো বিষয়টার উপর, হ্যাঁ আসবো মৈনাক বাবু আপনার কাছে, সময় দেবো প্রত্যেকে। আপনি পুরো বিষয়টা নজর রাখছেন প্রথম থেকেই, আপনি আপনার বক্তব্যটা রাখলেন একজন চিকিৎসক হিসেবে, একজন অধ্যাপক হিসাবে। আপনার কি মনে হয় যে সবকিছু ঠিকঠাক চলছে বা আর কিছু কোনো আবেদন কারোর কাছে, কর্তৃপক্ষের কাছে? সবকিছু ঠিকঠাক চললে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক, সুমন বাবু? না দেখুন, আমার নিজেরও মানসিক স্থিতি খুব একটা ভালো নয়। আমার নিজের বাবা এখন কোমাতে, তা সত্ত্বেও আমি এখানে এসেছি। এখানে শুধু মুখ দেখানোর জন্য নয়, এখানে মুখ দেখালে আমাদের 2টো পেশেন্ট এক্সট্রা হয় না, আমাদের কোনো বেনিফিট নেই, ইকোনমিক বেনিফিট নেই। আমরা শুধুমাত্র, আমি এসেছি হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, যাদের হাতে ক্ষমতা আছে দয়া করে এই মেয়েটার ওপর যা অত্যাচারটা হয়েছে প্লিজ এটাকে এইভাবে ধামাচাপা দেবেন না। আপনারা পারেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও তো একজন মহিলা, আমাদের বাড়িতেও মা আছে, আমার ওয়াইফ আছে, আমাদের মেয়েরা আছে। একটু ভেবে দেখুন কি অমানসিক অত্যাচার মেয়েটার ওপর দিয়ে গেছে। প্লিজ এটাকে আনরিভিল করুন, অ্যাকচুয়াল ঘটনাটা বেরিয়ে আসুক, এটাকে প্লিজ ঢাকাচাপা দেবেন না প্লিজ। এই অ্যাপিলটা আমি বারবার করে বলছি, কারণ আপনারাই পারেন, এবং চিফ মিনিস্টারের কাছে বিশেষ করে আমার আবেদন, আপনারাই পারেন যদি সম্ভব হয় এটার একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত। হয়তো অনেকের অনেক অব্লিগেশন থাকতে পারে, কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো সিস্টেমের ওপরে, অব্লিগেশনের ওপরে। প্লিজ এটাকে আনরিভিল করুন, এটাকে বাইরে আসতে দিন প্লিজ। সত্যি তো তিলোত্তমা আজকে এই কথাই বলছে, তিলোত্তমা যেন বিচার পায়। সুশান্তবাবু আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। না দেখুন, বিচার তো চাই, বিচার তো হতেই হবে। এই ধরনের ঘৃণ্য, নৃশংস, জঘন্য। আমি 68 সাল থেকে আমি আরজি করে ছাত্র ছিলাম, তারপরে আমি আরজি করে প্রিন্সিপালও ছিলাম। আমি এই ধরনের ঘটনা আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও আনতে পারতাম না। হ্যাঁ, হাসপাতাল এমন একটা জায়গা, একটা সফট কর্নার, যেখানে গিয়ে যখন রুগী মারা যায় এসে ভাঙচুর হওয়া, ডাক্তারদের গায়ে হাত দেওয়া, সেগুলো পর্যন্ত আমরা লড়াই করে সহ্য করেছি। কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের ঘৃণ্য, জঘন্য, পৈশাচিক ঘটনা, এটা তো আমরা ভাবতে পারি না, কোনোদিন এটা সম্ভব কি করে। দেখুন, আমি একটা কথা বলি, আমরা যখন ছাত্র ছিলাম তখন, প্লিজ আলোচনা একদম শেষ পর্যায়ে, হ্যাঁ বলুন আপনি ছোট করে। আমাদের তখন মহিলা ডাক্তারদের বা ছাত্রীর সংখ্যাটাকে অনেক কম থাকতো, এখন অনেক বেশি মহিলারা ডাক্তারি পড়তে আসছে। তো সেই কারণে নিরাপত্তার দিকটাও, নিরাপত্তা তখন যা ছিল, আমি যেটা বলতে চাইছি, খুব জোরের সঙ্গে কথাটা বলছি, তখন যে নিরাপত্তা ছিল আজকে যে সেই জায়গাটা তো নেই, তার প্রমাণ তো হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
বেশ, হাতে বুঝতে আঙুল দিয়ে পেরেছি, আমরা বুঝতে পরিষ্কার পেরেছি। দেখতে অসংখ্য পাচ্ছি। ধন্যবাদ। সুমন বাবু যে কথা বললেন, আমরাও ঠিক একই আর্জি করছি, যারা তদন্ত করছেন, যারা প্রশাসনে আছেন, প্লিজ প্লিজ রাজনীতির বেড়াজালে বিষয়টাকে ফেলবেন না। অনেক ঘটনা ঘটে, কয়েকদিন চিৎকার চেঁচামেচি হয়, আমরা সংবাদ মাধ্যম প্রশ্ন তুলি, তারপর সবাই জানে পরিণতি কী হয়। প্লিজ রাজনীতির বেড়াজালে বিষয়টাকে আটকে রাখবেন না, তিলোত্তমা যেন বিচার পায়।